ইরান নতুন করে প্রস্তাব দিয়েছে আমেরিকার কাছে। সেই প্রস্তাবের প্রধান একটা শর্ত হচ্ছে ইরান একটা শর্তে হরমুজ প্রণালী খুলে দিবে। শর্তটা হচ্ছে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার প্রতিশ্রুতি দিতে হবে এবং সেটার একটা চুক্তি করতে হবে। আর আমেরিকা ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে দিবে। কিন্তু ইরান পরমাণু বিষয়ে বা তার পরমাণু অস্ত্র নিয়ে অথবা তার পরমাণু অস্ত্রের প্রকল্প নিয়ে, তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো ধরনের নিষেধাজ্ঞা মানবে না। তাহলে কি হলো? যেই লাউ সেই কদু। অর্থাৎ এই যুদ্ধ এবং যুদ্ধ পরিস্থিতি, এতদিনের লড়াই, এর পরে এসে ইরান যে প্রস্তাব আমেরিকার কাছে দিয়েছে, প্রস্তাবটা হচ্ছে যুদ্ধের আগের পরিস্থিতিতে যাব, আমার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিবা, আমি হরমুজ প্রণালী খুলে দেব। এবং তার সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ক্ষেত্রেও শর্তটা হচ্ছে যে হ্যাঁ, হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেব, কিন্তু কন্ট্রোল আমার কাছে থাকবে। বিষয়টা কি? ইরানের কথা হচ্ছে আমার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, নৌ অবরোধ তুলে নিতে হবে, পরমাণু বিষয়ে এখন কোনো আলোচনা করা যাবে না, এবং যুদ্ধ পুরোপুরি বন্ধ করার প্রতিশ্রুতি দিতে হবে। এই জিনিসগুলো যদি আমাকে দাও, তাহলে আমি হরমুজ প্রণালী নিয়ন্ত্রিতভাবে খুলে দেব। এখন এই ঘটনাতে যে লেভেলে আমরা আসছি, যে জায়গাতে আমরা আসছি, সেটা হচ্ছে যে ইরান আসলে কোনো কিছুতে ছাড় দিচ্ছে না। ট্রাম্প একটা কথা বলেছিলেন যে ইরান কোনো কিছুতে ছাড় দিচ্ছে না। এটা নিয়ে আমরা কি করব, সেটাই হচ্ছে ব্যাপার। ট্রাম্প তার প্রশাসন নিয়ে এখন আলোচনায় বসছেন ইরানের এই প্রস্তাবগুলো নিয়ে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই ব্যক্তিটি ট্রাম্পের আক্রোশে পড়বেন, তিনি হচ্ছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বা যুদ্ধমন্ত্রী। মার্কিন যুদ্ধমন্ত্রী ট্রাম্পকে বিভিন্ন বিষয়ে মিথ্যা কথা বলেছেন, এটা এখন মার্কিন প্রশাসনে জোরালো ভাবে উচ্চারিত হচ্ছে। এর কারণ হচ্ছে যে ট্রাম্প যেই জিনিসগুলো শুনতে চান, মার্কিন যুদ্ধমন্ত্রী ট্রাম্পকে সেই ধরনের কথাই বলেন। বাস্তবটাকে তিনি অনেকটাই আড়াল করে ট্রাম্পকে খুশি করার জন্য অতিরঞ্জিত অনেক বিষয় বলেন। যেমন তিনি বলেছেন যে আমাদের, অর্থাৎ আমেরিকার অস্ত্রে কোনো সমস্যা নেই, যথেষ্ট পরিমাণে অস্ত্র আছে এবং এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অস্ত্র আছে। কিন্তু ট্রাম্পের কাছে যে রিপোর্ট এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থার কাছ থেকে, যে তাদের অস্ত্রের মজুদ যথেষ্ট পরিমাণে নেই, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আমেরিকা অদূর ভবিষ্যতে যদি অন্য কোনো যুদ্ধে জড়ায়, যেমন ধরুন আমেরিকা যদি একটা তাইওয়ান যুদ্ধে জড়িয়ে যায়, অর্থাৎ চীনের সাথে একটা যুদ্ধে জড়িয়ে যায়, ইউরোপে যদি আরো বড় করে কোনো যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে সেখানে আমেরিকা যথেষ্ট পরিমাণে তার অস্ত্র দিয়ে যুদ্ধ করতে পারবে না। ট্রাম্প তার এই প্রশাসনে যারা আছেন, মন্ত্রীদের নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে এবং তার উপদেষ্টাদের নিয়ে যে বৈঠক করেছেন, সেই বৈঠকে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই বিষয়টা স্পষ্ট করেছেন এবং তিনি সেখানে এই যুদ্ধমন্ত্রীর বিরুদ্ধে বিষয়টা নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন। এখন এই ঘটনায় ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয়? ট্রাম্প প্রশাসনে দুটো ভাগ হয়ে যাচ্ছে। এক পক্ষ মনে করছে যে ইরানের সাথে আলোচনা চালিয়ে যাওয়া দরকার এবং আরো কিছু ছাড় দিয়ে ইরানের সাথে একটা সমঝোতায় আসা দরকার। আরেক পক্ষ মনে করছে যে না, যথেষ্ট পরিমাণে আমাদের কাছে অস্ত্র আছে এবং ইরানের উপরে নতুন করে আক্রমণ করে ইরানকে এই আমাদের শর্তে, অর্থাৎ আমেরিকার শর্তে নিয়ে আসা দরকার। এজন্য দেখবেন যে একদিকে আলোচনা চলছে, আরেকদিকে ইরানের আশেপাশের দেশগুলোতে ব্যাপক পরিমাণে অস্ত্রের সমাগম চলছে, ব্যাপক পরিমাণে অস্ত্র মোতায়েন চলছে। একদিকে ইরানের সাথে সমঝোতা খেলা চলছে, অন্যদিকে ইরানের উপরে আক্রমণের প্রস্তুতি চলছে। এটাও ইরানের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করা। এখন ইরান বলছে আমি এই সমস্ত চাপে মাথা নত করব না। ইরান কিসের উপরে ভিত্তি করে এই কথা বলে? ইরানের উপরে নতুন করে যদি হামলা শুরু হয়, সেই হামলায় ইরান
টিকতে পারবে কিনা এই প্রশ্ন আসে। তো সেটার বিপরীতে ইরানের উত্তর হচ্ছে যে ইরানের কাছে যে পরিমাণে এখন মিসাইল এবং ড্রোন আছে সেটা দিয়ে ইরান আরো চাইলে কয়েক মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে, কিন্তু আমেরিকার কাছে যে পরিমাণ মিসাইল আছে সেই মিসাইল দিয়ে আমেরিকা আরো কয়েক মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকার কাছে যে মিসাইল আছে সেটা দিয়ে আমেরিকা ইরানের যে পরিমাণ ধ্বংস করতে পারবে, যে পরিমাণ ধ্বংসযজ্ঞ ইরানের মধ্যে চালাতে পারবে, ইরান তার ড্রোন এবং মিসাইল দিয়ে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাতে পারবে কিনা? উত্তর হচ্ছে পারবে না, কিন্তু আমেরিকাকে ব্যস্ত রাখতে পারবে। আমেরিকার এই অঞ্চলে যে স্বার্থ সংশ্লিষ্ট দেশগুলো এবং বিষয়গুলো আছে সেগুলোতে আরো বেশি ক্ষতি করতে পারবে। অর্থাৎ এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, সারা বিশ্বে তেলের এখন যে সংকটে বিশ্ব পড়ছে সেটা আরো তীব্র হবে। শুধুমাত্র ছোট ছোট দেশগুলোই না, গরিব দেশগুলোই না, বড় বড় দেশও তেলের সংকটে পড়বে। বিমানের জ্বালানির সংকটে অলরেডি পড়া শুরু হয়েছে এবং এটার জন্য অনেকগুলো বড় বড় বিমান কোম্পানি তাদের অপারেশনকে ছোট করে নিয়ে আসছে এবং অনেকেই বলছে যে তাদের যেই সমস্ত রুটে তারা বিমান চালাতো সেই রুটগুলোকেও তারা কমিয়ে নিয়ে আসবে। এখন এই যে অবস্থা, এই অবস্থাতে এই যুদ্ধ আমেরিকা আরো দীর্ঘায়িত করবে কিনা? আমেরিকার কথা হচ্ছে তেলের সমস্যা আমার নাই, আমি তেলের সমস্যায় পড়তেছি না, জ্বালানির সমস্যা আমার নাই, সুতরাং আমি এই যুদ্ধ দীর্ঘায়িত করতে পারবো বা নতুন করে এই যুদ্ধ চালাতে পারবো। এবং আমেরিকার বাণিজ্য মন্ত্রী বলছেন যে এবার আমরা ইরানের উপরে হচ্ছে তেলের সংকট ফেলবো। কিভাবে? ইরান কোনো জ্বালানি পাবে না, ইরান কোনো ধরনের তেল পাবে না, ইরানের দেশের মধ্যে হচ্ছে তেলের উপরে ভাসলেও দেশের মধ্যে আমরা তেল সংকট সৃষ্টি করব। ইরানের উপরে নতুন নতুন নিষেধাজ্ঞা নিয়ে আসবো, অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে আসবো, থার্ড পার্টি নিষেধাজ্ঞা নিয়ে আসবো। থার্ড পার্টি নিষেধাজ্ঞা কি? যে ইরানের সাথে যারা বাণিজ্য করবে, ইরানের কোনো কোম্পানির সাথে যারা বাণিজ্য করবে তাদের উপরে নিষেধাজ্ঞা নিয়ে আসবো। যেমন তারা একটা কথা বলছেন যে ইরানের বিমান কোম্পানির সাথে, ইরানের যে যাত্রীবাহী বিমান কোম্পানি যেগুলো আছে সেগুলোর সাথে যেই সমস্ত দেশ কাজ করবে, ওই বিমান যেই সমস্ত দেশে যাবে আমরা সেই সব দেশের উপরেও নিষেধাজ্ঞা দেব। এই বিমানের কাছে যারা জেট ফুয়েল বিক্রি করবে তাদের কাছেও, তাদের উপরেও নিষেধাজ্ঞা দেব, এরকম কথাও তারা নিয়ে আসছেন। অর্থাৎ একদিকে ইরানের উপরে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে, ইরানের উপরে অবরোধ বাড়াচ্ছে, ইরানের বিরুদ্ধে আরো বেশি অস্ত্র সমাগম করছে, অন্যদিকে ইরানের সাথে চুক্তি করতে চাইছে বা চুক্তি নিয়ে আলোচনা করছে। ইরানও তার অস্ত্রশস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে, প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের জন্য, আবার আমেরিকার কাছে এমন কিছু প্রস্তাব নিয়ে আসছে যেই প্রস্তাবে আসলে ইরান তেমন কোনো ছাড় দিচ্ছে না। এখন এই বিষয় নিয়ে ইউরোপ কি ভাবছে? ইউরোপের কথা হচ্ছে ইরানকে আরো বেশি চাপ দেওয়া দরকার, ইরানের উপরে আরো বেশি নিষেধাজ্ঞা দেওয়া দরকার এবং ইরানকে একটা প্রস্তাবে নিয়ে আসা দরকার, হরমুজ প্রণালী উন্মুক্ত করা দরকার। ইউরোপের আসলে এক নম্বর মাথা ব্যথা হচ্ছে হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়া। ইরানের উপরে যত বেশি চাপ দাও কোনো সমস্যা নেই, ইরানকে তুমি ধ্বংস করে দাও কোনো সমস্যা নেই, কিন্তু হরমুজ প্রণালী উন্মুক্ত করে দাও, তেল গ্যাস সেখান থেকে আসুক, আমরা শান্তিতে থাকি। এটা হচ্ছে ইউরোপের কথা। এবং সেই হরমুজ প্রণালী যদি আমেরিকা মুক্ত করে দিতে পারে তাহলে হয়তো দেখা গেছে যে আমেরিকার সাথে দরকার হলে এই যুদ্ধে তারা যোগও দিতে পারে। কিন্তু হরমুজ প্রণালী কিভাবে উন্মুক্ত করতে পারবে আমেরিকা, এই বিষয়ে আমেরিকার স্পষ্ট কোনো কৌশল নাই বা স্পষ্ট কোনো কৌশল আমেরিকা ইউরোপকে দেখাতে পারে নাই। ওদিকে চীন ইউরোপের সাথে একটু নতুন করে খেলা শুরু করেছে, সেটা হচ্ছে যে ইউরোপকে চীন চাপ দিচ্ছে যে তুমি তোমার নিজস্ব অর্থনীতিকে, নিজস্ব কি বলে, নিজস্ব যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেই শিল্প সংস্থাগুলোকে উজ্জীবিত করতে যে একটা মেড ইন ইউরোপ প্রজেক্ট নিয়ে আসছো এবং সেটাকে পাশও করেছো, সেটা বিদেশি কোম্পানিগুলোর জন্য একটা নেগেটিভ বিষয়। ভালো কথা, তুমি তোমার নিজের কোম্পানিগুলোকে বাঁচানোর জন্য এরকম একটা জিনিস নিয়ে আসছো, কিন্তু ইউরোপ চীন ছাড়া অসহায়, চীনের কোম্পানিগুলো ছাড়া অসহায়। এখন যদি এটা থেকে ইউরোপ সরে না যায় তাহলে চীন এই ক্ষেত্রে ভিন্ন পন্থা অবলম্বন করতে বাধ্য হবে। এটা হচ্ছে হালকার উপরে একটু ঝাপসা করে চীন ইউরোপকে
থ্রেট দিচ্ছে। সময় যত যাবে এটার পরিমাণ আরো বাড়বে। ইতিমধ্যে কিছু কিছু খবরে এটা আসছে যে ব্রিটেন যেন চীনের কাছে ক্ষমা চায়। চীনের উপরে ব্রিটেন যে পরিমাণ অত্যাচার চালিয়েছে সেটার জন্য ব্রিটেনের চীনের কাছে ক্ষমা চাওয়া দরকার। এই কথাটা একটা লেভেলে গিয়ে ব্রিটেনের যে উপনিবেশ দেশগুলো ছিল সেই সমস্ত দেশ থেকেও এটার ব্যাপারে সোচ্চার আলোচনা আসবে বা সোচ্চার দাবি আসবে। সেই দাবিগুলোর মধ্যে এটাও থাকবে যে ধরেন ভারতীয় উপমহাদেশ বলেন, তারপরে হচ্ছে আরো যে দেশগুলো আছে সেই দেশগুলোতে ব্রিটেন যে পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে সেটার জন্য তার ক্ষমা চাওয়া দরকার, এবং এটা একটা লেভেলে গিয়ে হয়তোবা ক্ষতিপূরণের জায়গাও যেতে পারে। দেখা যাক সেই জায়গায় কখন যায়, আমরা সেখানে যাচ্ছি না। আমরা এখন অল্প কিছু সর্বশেষ তথ্যগুলো দিয়ে আপনাদের সামনে আমরা প্রচার করবো। যেমন ধরেন ফিলিস্তিনের বিষয়, গাজা, ফিলিস্তিন এবং ইসরায়েল। ফিলিস্তিনের রাজস্ব আটকে দিয়েছে ইসরায়েল, আপনারা এই খবরটি দেখেছেন। এখন চিন্তা করেন যে ফিলিস্তিনের রাজস্ব ইসরায়েল কিভাবে আটকে দেয়। রাজস্ব কি? ট্যাক্স। ফিলিস্তিনিদের কাছ থেকে ট্যাক্স উত্তোলন করা হয় বিভিন্ন ক্ষেত্রে। ধরেন ইলেকট্রিসিটি ব্যবহারের ক্ষেত্রে ট্যাক্স, তারপরে বাসা ব্যবহারের ক্ষেত্রে ট্যাক্স, তারপরে হচ্ছে এটা ব্যবহারের ক্ষেত্রে ট্যাক্স, ওটা ব্যবহারের ক্ষেত্রে ট্যাক্স। এই ট্যাক্সের টাকা দিয়ে ফিলিস্তিন সরকার তার যে কর্মচারী আছে তাদের একটা অংশের বেতন দেয়, পুরোটা হয় না। ট্যাক্স উত্তোলন করে কে? এই ট্যাক্স উত্তোলন করে হচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের কাছ থেকে ট্যাক্স উত্তোলন করে ইসরায়েল। ট্যাক্স উত্তোলন করে এই ট্যাক্স তুলে এটা ফিলিস্তিনের সরকারের কাছে দেয়। এখন ইসরায়েলের যখন মনে হয় সে তখন দেয়, যখন তার মনে হয় না সে তখন দেয় না। এখন এই যে মনে হওয়া আর না হওয়া, দেওয়া আর না দেওয়া, এটা কার উপরে নির্ভর করে? পুরোপুরি ইসরায়েলের উপরে নির্ভর করে। এখন এই যে ইসরায়েলের উপর এটা নির্ভর করছে এবং ইসরায়েল এটা দিচ্ছে না, এটার বিরুদ্ধে কিন্তু বিশ্বে কারো কোনো আলোচনা নাই। এই যে আলোচনা নাই এবং এইভাবে করে যাচ্ছে, এটা আজকে না, বহুদিন ধরে করে যাচ্ছে। রিয়ালিটি, এটা হচ্ছে রিয়ালিটি। দেখেন ইসরায়েলের অর্থমন্ত্রী বলছে যে তার অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 740 মিলিয়ন শেকেল আদায় করা হলেও এর মধ্যে 590 মিলিয়ন শেকেল একতরফাভাবে ইসরায়েল কেটে নিয়েছে, যে না এটা আমি তোমাকে দেব না। এবং ইসরায়েল বলছে যে এই অর্থ তার বিভিন্ন সংস্থার কাছে বকেয়া ছিল, এই সমস্ত বকেয়া পরিশোধের জন্য ব্যবহার করবে। এটা হচ্ছে ইসরায়েলের কথা। আবার ধরেন আরেকটা খবর আছে, সেটা হচ্ছে যে ইসরায়েলের এই ধরনের জিনিসগুলোকে, এই ধরনের কর্মকাণ্ডগুলোকে সাপোর্ট দেওয়ার অনেকগুলো সংস্থা আছে বিভিন্ন দেশে, ইউরোপে আছে, আমেরিকায় আছে। সেই সংস্থাগুলোকে আবার মনিটর করতো যে ইসরায়েল কতটা হচ্ছে উগ্রপন্থী ভাবে এই গাজা এবং লেবাননে আক্রমণ চালাচ্ছে, এটাকে মনিটর করবে, এটা নিয়ে হচ্ছে রিপোর্ট তৈরি করবে। ইউরোপের বিভিন্ন দেশের সংস্থা, ধরেন ব্রিটেনের এরকম সংস্থা আছে, অন্যান্য দেশে এরকম সংস্থা আছে। সেই সংস্থাগুলোকে অর্থায়ন করতে সরকারি সংস্থা সরকারিভাবে অর্থায়ন করতো। সেই অর্থায়ন পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে এবং ওই সংস্থাগুলো এখন আর ইসরায়েলের এই ধরনের চরমপন্থী কাজগুলোকে মনিটর করবে না, রিপোর্ট করবে না। আবার ধরেন ওদিকে জার্মানিতে ইসরায়েলের একটা ইহুদিদের একটা চরমপন্থী সংস্থা আছে, যে চরমপন্থী সংস্থাটাকে একটা পর্যায়ে তারা নিষিদ্ধ করেছিল। এখন জার্মানি বলছে যে না, এই সংস্থাটাকে চরমপন্থীর তালিকা থেকে বের করে দিতে হবে, এটাকে চরমপন্থীর তালিকায় রাখা যাবে না, তাদের উপর নিষেধাজ্ঞা দেয়া যাবে না। এখন এই যে প্রস্তাবগুলো, এই যে ঘটনাগুলো, এই ঘটনা এবং প্রস্তাবগুলো আমরা মাঝে মাঝে দেখি না যে হচ্ছে ইউরোপের এই দখলদারদের বিরুদ্ধে বা দখলদারদের মধ্যে থেকে একজনের বিরুদ্ধে হচ্ছে আমেরিকা ইউরোপ নিষেধাজ্ঞা দিচ্ছে, ওইটার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে, এটার বিরুদ্ধে কথা বলছে, ওটার বিরুদ্ধে কথা বলছে। দেখেন একদিকে এটা করছে, আরেকদিকে চরমপন্থাদের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। আবার ইউরোপ, এই ইসরায়েল হচ্ছে লেবানন এবং গাজাতে যে ধরনের অত্যাচারগুলো করছে সেটার মনিটরিং এর উপর থেকেও তারা টাকা তুলে নিচ্ছে।
মনিটরিং সংস্থাকে টাকা দিচ্ছে না। মনিটরিং সংস্থা সরকারি রাষ্ট্র মনিটরিং সংস্থা, যদি বলতে পারে যে রাষ্ট্রীয় মনিটরিং সংস্থা কি করবে, অনেক কিছু করে না যে তা না, বিভিন্ন ধরনের অন্তত রিপোর্ট করে হাজার হাজার ঘটনাগুলোকে তারা রিপোর্ট করে। যেমন ধরেন ইউরোপে জাতিসংঘের কথা যদি বলি, জাতিসংঘ গতকালকে বলছে যে শুধুমাত্র রবিবার ইসরায়েল 229টি এই যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, 229 বার, অর্থাৎ 229টি আক্রমণ করেছে একদিনে। ফায়ার করেছে, বোমা মেরেছে, ড্রোন নিয়ে ঢুকেছে, তারপরে হচ্ছে ট্যাঙ্ক নিয়ে ঢুকেছে, বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে দিয়েছে। কোথায়? লেবাননে। যুদ্ধবিরতি, লেবাননে যুদ্ধবিরতি চলে, তো উভয় পক্ষ তো বলছে যে আমরা যুদ্ধবিরতিতে আছি। তো সে এগুলো করছে, আবার হিজবুল্লাহর উপরে চাপ দিচ্ছে যে তোমরা যুদ্ধবিরতি ভঙ্গ করছো কেন, তোমাদের যুদ্ধবিরতি ভঙ্গ করলে ঝামেলা আছে, তোমরা যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারবা না। তো যাই হোক, এই ধরনের ঘটনাগুলো চলছে। এর মধ্যে আফ্রিকার দেশ মালিতে বিদ্রোহীদের সাথে, বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর সাথে মালি সরকারের লড়াই চলেই যাচ্ছে। আবার কঙ্গো, ইরান কিভাবে আমেরিকাকে অপমানিত করছে, এটার উত্তর আমরা পাবো ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই যে রাশিয়া সফর করে তিনি যে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন, সেখানে তিনি যে কথা বলেছেন সেটার মধ্যে তিনি বলেছেন যে আমরা বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের বিরুদ্ধে লড়াই করেছি এবং সেই দেশটি আমাদের কাছ থেকে তার কোনো চাওয়া পাওয়া পূরণ করতে পারে নাই, আর সেটা না পারার কারণে সে আমাদের সাথে এখন আলোচনায় বসতে চাইছে, আমাদেরকে আলোচনার প্রস্তাব দিচ্ছে। আমরা সেই আলোচনার প্রস্তাব নিয়ে তারপরে আমরা নিজেরা সেটাকে মূল্যায়ন করছি যে তার এই আলোচনার প্রস্তাব আমরা মেনে বা এই আলোচনার প্রস্তাবটাকে আমরা গ্রহণ করে তার সাথে বসতে পারি কিনা। এটা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন রাশিয়ায় গিয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট কি বলছেন? রাশিয়ার প্রেসিডেন্ট বলছেন যে ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল যে আক্রমণটা করেছে এটা গ্রহণযোগ্য কোনো আক্রমণ না, এবং এটার কোনো ধরনের হচ্ছে আইনগত ভিত্তি নাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন রাশিয়া ইরানের কৌশলগত অংশীদার। রাশিয়ার সাথে ইরানের দেয়া নেয়া, তার সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটা বহুদিন ধরে চলছে। রাশিয়া ইরানকে সাপোর্ট করছে, ইরান রাশিয়াকে সাপোর্ট করছে। তাদের এই সাপোর্ট অব্যাহত আছে এবং থাকবে। মিডিয়ায় আসা বিষয় এতটুকু, কিন্তু মিডিয়ায় যে বিষয়গুলো আসে নাই সে বিষয়গুলো হচ্ছে যে এই যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ইরানকে কি ধরনের পরামর্শ দিচ্ছে, অথবা ইরান রাশিয়ার কাছে এই বিষয়ে কোন কোন জিনিসকে খোলাসা করছে। তবে এই কথাটা এখন এই জার্মানির চ্যান্সেলরের কথার উপরে ভিত্তি করে আমরা যদি সামনে আগাই যে আমেরিকাকে ইরান বিশ্বের কাছে অপমানিত করছে, কথা কিন্তু একেবারে খারাপ বলে নাই। আমরা সাধারণ মানুষ যখন বলি এটা তখন শুনতে খারাপ লাগে, কিন্তু খোদ এই জার্মানির প্রেসিডেন্ট যদি বলে, এই জার্মানির চ্যান্সেলর যদি বলেন, জার্মানিকে নর্মাল একটা রাষ্ট্র হিসেবে দেখলে হবে না। জার্মানি হচ্ছে ইউরোপে আমেরিকার একটা সবচাইতে বড় সামরিক ঘাঁটি। জার্মানি হচ্ছে এই যুদ্ধে না হলেও অন্তত এর আগের যুদ্ধে, অর্থাৎ গাজা ভূখণ্ড এবং লেবাননে ইসরায়েল যে যুদ্ধ চালাচ্ছে, সেই যুদ্ধে ইসরায়েলের সবচাইতে বড় অস্ত্র প্রদানকারী দেশ। আমেরিকার চেয়েও বেশি সহযোগিতা করেছে জার্মানি। ইউরোপের বিভিন্ন দেশ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে, জার্মানিকে আহ্বান জানিয়েছে, কিন্তু জার্মানি বলছে না, আমরা ইসরায়েলের বিরুদ্ধে যাব না। সেই জার্মানির চ্যান্সেলর যখন বলে যে আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধের কারণে আমেরিকাকে ইরান বিশ্বের কাছে অপমানিত করছে, অপদস্থ করছে। কিভাবে? এর কারণ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট এই যুদ্ধ নিয়ে যেই জায়গাতে এখন আছেন, দেখেন এখন আমেরিকার প্রেসিডেন্টের মানে তার দৈনন্দিন এজেন্ডার মধ্যে যুদ্ধ নাই।
ইরান যুদ্ধ নাই। এক হামলা হলো, মানে এই যে হামলার টার্গেট, মানে তাকে হামলা করার যে চেষ্টা, এই যে হোয়াইট হাউস কি বলে করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের যে নৌশভোজে আক্রমণ হলো, সেই আক্রমণে যদিও ট্রাম্পের উপরে আক্রমণ হয় নাই বা ওই হলের মধ্যে ঢুকতে পারে নাই, ওটা হোয়াইট হাউসে না, ওটা হোয়াইট হাউস থেকে দূরে একটা হোটেলে ঘটেছিল। কিন্তু সেই যে আক্রমণ হওয়া, সেটার ভিডিও ফুটেজ, সেটার বিভিন্ন ধরনের ছবি, সেখানে থাকা পুরো আমেরিকার মিডিয়ার মানে কি বলে মনোযোগ ছিল ওই অনুষ্ঠানে, তাই না? কারণ আমেরিকার সব মিডিয়া, ভালো ভালো সাংবাদিকরা ওখানে। যদিও সেখানে অনেক জিনিস আছে যে বিভিন্ন ধরনের ছবি ভিডিও আপনারা হয়তো দেখেছেন, অনেকে না দেখলে তাদের জন্য বলি যে যখনই আক্রমণ হচ্ছে ঠিক সেই সময় দেখা গেল যে এক লোক দিব্যি বসে বসে খাবার খাচ্ছে। হুম, মানে সবাই দৌড়দৌড়ি করতেছে, কেউ ভাইস প্রেসিডেন্টকে নিয়ে হচ্ছে নিরাপদে যাচ্ছে, কেউ প্রেসিডেন্টকে নিয়ে যাচ্ছে নিরাপদে, আর উনি বসে বসে খাবার খাচ্ছেন। আবার কিছু নারী সাংবাদিক দেখা গেছে তাদেরকে যে তারা এই ঘটনা চলাকালীন ওখান থেকে মদের বোতল বগলে করে নিয়ে যাচ্ছে। তো এই যে মানে বিভিন্ন ধরনের ঘটনা এগুলো হয়। হুম, আমরা তুর্কিতেও দেখেছি যে যখন হচ্ছে কোনো একটা দেশের রিসিপশন হয়, অর্থাৎ কোনো একটা দেশ যখন তার জাতীয় দিবসে উম বা কোনো একটা দেশের দূতাবাস যখন তার জাতীয় দিবস উদযাপন করতে আ বিশেষ একটা অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে বিভিন্ন লোকজন, সাংবাদিকের বাইরে বিভিন্ন লোকজন যায় এবং তারা গিয়ে অনেকে যায় হচ্ছে শুধুমাত্র খাওয়ার জন্য। অনেকে যায় যে ফ্রি মদ খেতে পারবো অন্তত এটার জন্য। আবার অনেকে কিছু দেশ নির্ধারণ করে যে কোন দেশ হচ্ছে ফ্রি মদ। আমরা এগুলো তুরস্কে দেখতাম। কিন্তু আমেরিকায়ও যে এই জিনিস আছে এটা আমরা এই ঘটনার মাধ্যমে দেখলাম যে হচ্ছে সেখান থেকে বোতল মদ নিয়ে তারপরে হচ্ছে রুমের বাইরে গিয়ে হয়তো খাবে বা হচ্ছে কেউ উম বাসায় নিয়ে যাবে। যাই হোক, যে জায়গাতে ছিলাম, যে আমেরিকাতে এখন এই ইস্যুটা হওয়ার কারণে ইরান ইস্যু নিয়ে ট্রাম্প একটু নিস্তার পেয়েছেন। কারণ প্রত্যেকদিন তার হচ্ছে সকালবেলা উঠে টুইট দিতে হতো, ইরান নিয়ে টুইট মারতে হতো। তিনি ওটা থেকে একটু নিস্তার পেয়েছেন। আবার দেখেন, এই যে আক্রমণটা হলো, এই আক্রমণের পরপরই তিনি কি বললেন? তিনি বললেন যে, "আমার যদি হোয়াইট হাউসের মধ্যে এরকম একটা বলরুম বা হলরুম বা হচ্ছে এরকম একটা কি বলে অনুষ্ঠান আয়োজন করার মতো বড় একটা রুম থাকতো, তাহলে কিন্তু এই আক্রমণ আমার হতো না।" কারণ কি? কারণ হচ্ছে আমি এই অনুষ্ঠানটা করছি হোয়াইট হাউসের বাইরে গিয়ে একটা হোটেল ভাড়া নিয়ে সেই হোটেলের মধ্যে, এবং সেই হোটেলে হচ্ছে বিভিন্ন ধরনের লোকজন থাকে। আগে থেকে হোটেলে লোক থাকে। এই সমস্ত কারণে হোটেলের রুমের লোক আছে। তারা হচ্ছে যাওয়া আসা করে, তাদেরকে তো আর আমি আটকাতে পারব না। এই সমস্ত কারণে এই ঘটনা ঘটছে। সুতরাং যদি হোয়াইট হাউসে আমার এরকম একটা বলরুম থাকতো তাহলে তো এই আক্রমণটা হতো না। সাথে চিন্তা করেন তার টার্গেটটা কি? এবং সে বলছে, "আমি যে হোয়াইট হাউসে এখন বলরুম করতে চাচ্ছি বা করতে যাচ্ছি বা করছি, সেটাতে এখন তোমাদের সাপোর্ট দেওয়া দরকার। সেটার বিরুদ্ধে কোনো কথা বলা উচিত না।" ট্রাম্প হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি তার এই ২ টার্মের প্রেসিডেন্সিতে ২ টার্মের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ব্যাপক পরিমাণে সম্পদের মালিক হয়েছেন। এবং এবার তিনি চাচ্ছেন যে আরো বেশি কেমনে আমি হব। কারণ এবার হচ্ছে খুব সম্ভবত তার লাস্ট টাইম। সুতরাং এখানে তার এই আমেরিকার মানুষজন, আমেরিকার স্বার্থ, আমেরিকার এটা, আমেরিকার সেটা বলার চেয়েও বড় হচ্ছে আমার কোম্পানি এখানে কিভাবে লাভবান হচ্ছে। সেটার জন্য হোয়াইট হাউসের মধ্যে বলরুম করা, সেটার জন্য ট্রাম্পের নামে লাইব্রেরি করা, সেটার জন্য বিভিন্ন দেশের উপরে চাপ দিয়ে ট্রাম্প টাওয়ার করা, সেটার জন্য বিভিন্ন দেশের যুদ্ধকে বন্ধ করার নাম দিয়ে তার কোম্পানিগুলোকে সেখানে ঢুকানো, বিভিন্ন জিনিস। যাই হোক, ওদিকেও যাব না। ট্রাম্প এই যুদ্ধ নিয়ে অনেক বাগাড়ম্বর কথা বলেছিলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী তো মনে হয় গত ২ সপ্তাহ ধরে এখন মিডিয়ার সামনে কথাই বলেন এই বিষয় নিয়ে। মানে
এত বেশি কথা তারা বলেছেন এবং নিজেদেরকে এত শক্তিশালী হিসেবে দেখিয়েছেন যে এখন তাদের নিজেদের কাছে নিজেদের হচ্ছে মানে যদি একটু ইয়া থাকে আর কি, কি বলে ওই যে উচ্চারণ করতে চায় না, লজ্জা যদি থাকে তাহলে নিজেদের কাছে নিজেরা সেই নিজের কাছে নিজে লজ্জা পাওয়ার কথা। এরকম ভাবে হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি করেছেন এবং এই অতিরিক্ত বাড়াবাড়ির কারণে কি হয়েছে? ইরানের কাছে অপমানিত হচ্ছেন, যেটা জার্মানির চ্যান্সেলর বললেন। ৩ দিনে ইরানকে শেষ করে দেওয়া, ইরানের নেতৃত্বকে শেষ করে দেওয়া, ইরানকে হচ্ছে আমেরিকার কাছে গিয়ে তারপরে হচ্ছে পাও ধরে মাপ চাইতে হবে এরকম একটা পরিস্থিতিতে নিয়ে যাওয়া। ইরানের কি বলে ইরানকে হচ্ছে সেই প্রস্তর যুগে নিয়ে যাওয়া, ইরানের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া, হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য কাউকেই লাগবে না, আবার সবাইকে ডাকা। এই ধরনের যে ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন, এতে আসলেই আমেরিকা বিশ্বের কাছে অপমানিত হয়েছে। গেলাম ওখান থেকে। আরেকটু দূরে যাই। আরেকটু দূরে হচ্ছে ইরানের এই হরমুজ প্রণালী নিয়ে এখনো পর্যন্ত আমেরিকা চাপ অব্যাহত রাখছে এবং সে প্রচুর পরিমাণে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে যুদ্ধ অস্ত্র, যুদ্ধ বিমান এগুলো নিয়ে আসছে প্রচুর পরিমাণে। এখন তার এই যে যুদ্ধাস্ত্র, যুদ্ধ বিমান নিয়ে আসা, এগুলোর কারণে তার এই যুদ্ধ বিমান, যুদ্ধাস্ত্র নিয়ে আসার কারণে অনেকেই মনে করছেন যে আমেরিকা নতুন করে যুদ্ধ শুরু করতে চাইছে। এটা আমার কাছেও মনে হয়। কারণ যে পরিমাণে হচ্ছে এই গত ২ দিনে, বিশেষ করে গত রাতেও অস্ত্র এবং তার যুদ্ধ বিমান, কার্গো বিমান, সামরিক বিমান যে পরিমাণে ইউরোপ থেকে এসেছে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে, তাতে এখানে এই যুদ্ধ খুব সহজে বিরতি মানে শেষ হওয়ার সম্ভাবনা কম। আক্রমণ যে আরেকটা করতে চাইছেন, আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমনকি যদি শান্তি চুক্তির দিকে যায়ও তার আগেও হয়তোবা একটা বড় ধরনের আক্রমণ করে তারপরে দেখো আমি কিন্তু ওকে শেষ করতে চেয়েছি, এজন্যই আসলে শান্তি চুক্তিতে এসেছে। এরকম একটা পরিস্থিতি তিনি করতে চাইবেন। সেটারই অংশ হিসেবে এইগুলো হচ্ছে। গেল এটা। এখন হরমুজ প্রণালী থেকে বিভিন্ন কোম্পানি তাদের জাহাজগুলো ইরানে নিয়ে যাওয়ার জন্য, ইরানের অনুমতি নিয়ে বের করার জন্য ইরানের কাছে বলছে যে ঠিক আছে তুমি টাকা চাইছো, তোমার টাকা আমি দেবো। কিসে? ক্রিপ্টোকারেন্সিতে। এখন সেই ক্রিপ্টোকারেন্সির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। অনেকে প্রশ্ন করেছেন, আমার অনেক দর্শক প্রশ্ন করেছেন যে ক্রিপ্টোকারেন্সির উপরে কিভাবে নিষেধাজ্ঞা দেওয়া সম্ভব? যেই ক্রিপ্টোকারেন্সিকে মনে করা হচ্ছে ব্লক চেইন, যেটার উপরে কোনো রাষ্ট্রের ক্ষমতা নাই, কোনো রাষ্ট্রের কর্তৃত্ব নাই, সেটাকে কিভাবে হচ্ছে নিয়ন্ত্রণ করা হয়, কিভাবে কন্ট্রোল করা হয়? দেখেন, অর্থের নিয়ন্ত্রণ যখন রাষ্ট্রের হাত থেকে চলে যাবে তখন সেই রাষ্ট্রই তো থাকবে না। যে কারণে আপনার কাছে আমার কাছে এটাকে হচ্ছে উন্মুক্ত অর্থ বলা হচ্ছে, নিয়ন্ত্রণহীন বলা হচ্ছে, কিন্তু এটার নিয়ন্ত্রণ আছে। নিয়ন্ত্রণ ছাড়া এত অর্থ এভাবে ফ্লো হওয়া সম্ভব না, হতে দিবে না কে? সোশ্যাল মিডিয়াকে আমরা জানতাম যে হচ্ছে এটা নিয়ন্ত্রণহীন, এটার উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নাই, কেউ এখানে হচ্ছে কোনো ধরনের কন্ট্রোল করবে না, সবাই নিজের মতো করে চালাবে। কি হয়েছে? সব জায়গায় নিয়ন্ত্রণ। তো এখন এই ক্রিপ্টোকারেন্সির নিয়ন্ত্রণটা বা এটার উপরে নিষেধাজ্ঞা আমেরিকা কিভাবে দিয়েছে? আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, ক্রিপ্টোকারেন্সিকে সে আটকায় নাই, সে আটকাইছে কাকে? এই যে ক্রিপ্টোকারেন্সি কোম্পানিগুলো তো আছে বিভিন্ন দেশে, কোম্পানিগুলো রেজিস্টার্ড কোম্পানি, কারণ হচ্ছে আপনার ডলার সেখানে নিয়ে গিয়ে তারপর সেটাকে ক্রিপ্টো করতে হয়। বিভিন্ন দেশে রেজিস্টার্ড করা এই কোম্পানিগুলোতে আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে যে তুমি তোমার এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে যদি কেউ ইরানের কাছে টাকা দিতে চায়, আমি তোমার উপরে নিষেধাজ্ঞা দেব, তুমি আমেরিকা কাজ করতে পারবে না। সুতরাং তার নিষেধাজ্ঞা মানতে বাধ্য। এবং এটার মাধ্যমে কি হচ্ছে? ক্রিপ্টোকারেন্সিকে যে রুলস এন্ড রেগুলেশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, সেই দিকে আরো এক ধাপ আগালো। এবং ক্রিপ্টোকারেন্সিকে অবশ্যই রুলস এন্ড রেগুলেশনের মধ্যে নিয়ে আসবে, নিয়ে আসতে চাইবে, নিয়ে আসবেই।